হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আজকে আমরা আলোচনা করব অ্যাট ক্যালকাটা ইউনিভার্সিটি 2026 এর সিইউলিটির অ্যাডমিশন প্রসেস এবং যে সমস্ত স্টুডেন্ট এই এক্সামের প্রিপারেশন করতে চাও। সো এই এক্সামের সিলেবাস কি এবং প্রত্যেকটা সিলেবাসের কি কি পার্ট ওয়াইজ টপিকে পড়তে হয়, সমস্ত রকমের জিনিস আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। সো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমে আমরা এক্সাম ওভারভিউ ব্যাপারে আলোচনা করি। তো 2026 এর ব্যাপারে যেহেতু আমরা আলোচনা করছি, তো 2026 এ আমাদের এক্সাম সিবিটি মোডে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। অর্থাৎ 2025 এর আগে এক্সাম যত হতো সমস্ত রকমের এক্সাম পেন অ্যান্ড পেপার বেসড হতো, কিন্তু 2025 থেকে সেটা সিবিটি মোডে হয়ে গেছে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে চলে এসেছে সেটা। তাছাড়া পরবর্তীতে কে কন্ডাক্ট করে এই এক্সামটা? এই এক্সামটা কন্ডাক্ট করে ক্যালকাটা ইউনিভার্সিটি নিজেই, কিন্তু বর্তমানে সে অন্য একটা ভেন্ডারকে দিয়ে এই পুরো এক্সামটা কন্ডাক্ট করাচ্ছে, কিন্তু কাউন্সিলিং যে পুরো প্রসেসটা, সেই কাউন্সিলিং প্রসেসটা ক্যালকাটা ইউনিভার্সিটি নিজের হাতেই রেখেছে। ক্লিয়ার? নেক্সট যেটা আছে ফরম্যাট, কোশ্চেন্স ফরম্যাট কি? কোশ্চেন্স আমাদের এমসিকিউ বেসড কোশ্চেন আছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন্স আমাদের এখানে জিজ্ঞাসা করা হয়ে থাকে। এবং 100 মার্কের টোটাল কোশ্চেন্স আছে। কতটা বললাম? 100 মার্কের টোটাল কোশ্চেন্স আছে, যেখানে তোমাদের কি একটা অ্যাডভান্টেজ হলো নো নেগেটিভ মার্কিং। তোমাদের কোনো প্রকারের নেগেটিভ মার্কিং এই এক্সামে নেই। তুমি 100টায় 100টা করে আসতে পারো। ক্লিয়ার? এই গেল আমাদের এক্সাম ফরম্যাট এবং এক্সাম ওভারভিউ ব্যাপারে একটা আলোচনা। এবার আমি আলোচনা করব এই প্রত্যেকটা সিলেবাস, যে কোন কোন সাবজেক্ট থেকে কি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, সেই পুরো জিনিস নিয়ে আলোচনা করি। তবে আমার সেটা করার আগে আমি আলোচনা করব এলিজিবিলিটি নিয়ে। এলিজিবিলিটি কি? ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবিলিটি হলো যে +2, অর্থাৎ তোমাকে 12 তোমাকে এইচএস পাস আউট হতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা 2026 এইচএসে অ্যাপিয়ার করছো, সেই সমস্ত স্টুডেন্টরাও এই এক্সামে বসার জন্য এলিজেবল। ক্লিয়ার? এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে 45% নিয়ে আসতে হবে ইফ ইউ আর বিলংস টু জেনারেল ক্যাটাগরি। যদি তুমি জেনারেল ক্যাটাগরিতে বিলং করো, তাহলে তোমাকে 45%, এবং যদি তুমি এসসি এসটি বা অন্য যে সমস্ত রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে সেখান থেকে বিলং করলে তোমাকে 40% নিয়ে আসতে হবে। ক্লিয়ার? নেক্সট যেটা আছে যে আমার সিট ম্যাক্সিম কত, আমাদের এখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কতটা সিট রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে টোটাল আমি বলতে গেলে গভর্নমেন্ট কলেজ রয়েছে 4টা। যে গভর্নমেন্ট কলেজের 4টাতে আমার রয়েছে 580টা সিট। আমরা যে প্রাইভেট কলেজ আছে, প্রাইভেট কলেজের ব্যাপারে এখানে আলোচনা করছি না, শুধুমাত্র গভর্নমেন্ট কলেজেস রয়েছে 4টা। আমাদের রয়েছে হাজরা ক্যাম্পাস, সুরেন্দ্রনাথ, যোগেশচন্দ্র অ্যান্ড সাউথ ক্যালকাটা, এই 4টে গভর্নমেন্ট কলেজের জন্য টোটাল 580টা সিট। ঠিক আছে? এবং আরেকটা জিনিস, এক্ষেত্রে তোমাদের কোনো এজ লিমিট নেই। সমস্ত এজের স্টুডেন্টরা এখানে অ্যাপিয়ার করার জন্য এলিজেবল। কোনো রকমের এজ লিমিট তোমাদের এই সিইউডিটিতে বসার জন্য ম্যান্ডেটরি না। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার আমি যাই মার্ক ডিভিশন। শুনো, মার্ক ডিভিশন যেটা হয় যে ক্যালকাটা ইউনিভার্সিটি নিজে সেরকম কোনো প্রকারের সিলেবাস দিয়ে দেয় যে এখান থেকে কোশ্চেন্স আসবে, কিন্তু পার্টিকুলারলি কোনো মার্ক ডিভিশনস তারা প্রোভাইড করে না যে ইংলিশ থেকে এত আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এত আসবে। সেটা তারা এরকম কোনো জিনিস প্রোভাইড করে না সাধারণত। তো আমরা যেটা করি, আমাদের যে প্রিভিয়াস ইয়ার স্টুডেন্টস ছিল, সেই স্টুডেন্টস থেকে ফিডব্যাক নিয়ে আমরা এই যে একটা মার্ক ডিভিশনস করার চেষ্টা করেছি যে কোন পোর্শনস থেকে কতটা আসে। এটা কেন খুব জরুরি? এটা এই জন্য জরুরি যে সবাইকে জানতে হবে যে কোন টপিকটা আমাকে বেশি ওয়েটেজ এবং কোন টপিকের উপর আমাকে বেশি ফোকাস করতে হবে। ক্লিয়ার? আমি একটু তাহলে একটু ডিসকাস করি। আমাদের মেইন যেটা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির সবথেকে যেটা ফেভারিট জিনিস, সেটা হলো ইংলিশ। ইংলিশ থেকে অলমোস্ট 30 মার্কস আসে। ক্লিয়ার? তারপরে থাকে আমার কারেন্ট অ্যাফেয়ার্সে 20 মার্কস, লজিক্যাল রিজনিং অ্যান্ড ম্যাথ সেখান থেকে 20 মার্কস। তারপর লিগ্যাল রিজনিংস অ্যান্ড পলিটি, সেখান থেকে আমার প্রায় 15 মার্কের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। তার পরবর্তীতে রয়েছে জেনারেল স্টাডিজ থেকে 15 মার্ক। ক্লিয়ার? এবার আমি এই সমস্ত সাবজেক্টস এর যে কি কি টপিক নিয়ে পড়াশোনা করতে হবে, কি করতে হবে না, আমি নেক্সট স্লাইডে আলোচনা করব। তো আমাকে শুরু করি তাহলে আমি ইংলিশ নিয়ে। ইংলিশ থেকে আমি যেমন বললাম, ইংলিশ হলো ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সাবজেক্ট। তারা সবসময় ট্রাই করে যে এখান থেকে ছেলেদের কোশ্চেন জিজ্ঞাসা করার। তারা সবসময় এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে। আমাদের এখান থেকে প্রায় 30 মার্কসের কোশ্চেন আসে। আমি আরেকবার বলি, এটা কিন্তু অ্যাপ্রক্স, +-5 আসতে পারে। আমাদের এটা কোনো অফিসিয়াল জিনিস না। এটা টোটালি আমাদের যে প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্ট তাদের কাছে ফিডব্যাক নিয়ে তৈরি করা। তো ইংলিশের দুটো সিলেবাস, ইংলিশের দুটো পোর্শনে ভাগ করা হয়, একটা গ্রামার সেকশন, একটা হলো ভোকাবুলারি সেকশন। একটা গ্রামার সেকশন যদি বলতে চাই, গ্রামার সেকশনসে তোমরা যে ক্লাস 10 পর্যন্ত যে সমস্ত ভয়েস চেঞ্জ করে এসছো, ন্যারেশনস করে এসছো, টেন্সের ইরোর বেসড যে সমস্ত প্রবলেমস করে এসছো, সেই সমস্ত কোশ্চেন্স, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস, এই সমস্ত টপিক যদি গ্রামার সেকশন থেকে করো, তাহলে তোমার সিভিলিটির ইংলিশের গ্রামার সেকশনটা অনেকটা কভার আপ হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমি যাই ভোকাবুলারি সেকশন ক্যালকাটা ইউনিভার্সিটির বলতে পারো অনেকটাই ইংলিশের টপিকটা কভার করে।
যদি 30 মার্কের কোশ্চেন আসে তাহলে ভোকাবুলারি থেকে 10 থেকে 12 মার্ক বা 15 মার্ক প্রত্যেক বছরই আসে। সেহেতু এখান থেকে তোমাকে বেশি ফোকাস করতে হবে, এই জায়গাটা ফোকাস করা খুব জরুরি। আমাকে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, অনার সাবস্টিটিউশন, অ্যানালজি অ্যান্ড ফ্রেজাল ভার্বস, এই সমস্ত জিনিস তোমাকে ভোকাবুলারি থেকে করতে হবে। এবার আমি তোমাদের বললাম যে এগুলো করতে হবে, এবার আমি একটু প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। যেমন তুমি দেখতে পাচ্ছ ইংলিশের এই সমস্ত যে অ্যান্টোনিমস দেখতে পাচ্ছ, এই অ্যান্টোনিমস এর কোশ্চেন্স গুলো আমাদের 2025 এর যে সিইউলিটি ছিল, সেই 2025 এর সিইউলিটিতে জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক? এবং এই জায়গায় দেখতে পাচ্ছ এই জায়গাটাও সেম ভোকাবুলারি বেসড কোশ্চেন্স একটা এখান থেকে জিজ্ঞাসা করা হয়েছে। তো এখান থেকে তোমরা আশা করি একটা আইডিয়া পাচ্ছ যে কিরকম কোশ্চেন্স আগে জিজ্ঞাসা করা হয়েছে। তো ইংলিশটা আশা করি কভার করতে পারলাম। এবং ইংলিশের ক্ষেত্রে তোমরা একটা জিনিস বলি যে ইংলিশে যদি কেউ প্রিপারেশন করতে চাও তো ইংলিশের ক্ষেত্রে তোমরা এসপি বক্সির একটা বুকস আছে, এসপি বক্সি, এসপি বক্সির বুক, সেই এসপি বক্সির বুকটা তোমরা ফলো করতে পারো আরিহান্ত পাবলিকেশনের। তাছাড়া আমাদের রূপসা ম্যাম রয়েছে, সেই রূপসা ম্যাম তোমাদের ইংলিশের লেকচার সিরিজ ইউটিউবে কন্টিনিউয়াসলি নিয়ে আসছে। সেখান থেকে তুমি ইংলিশের যে ক্লাসে সেটা অ্যাটেন্ড করতে পারো ফ্রি অফ কস্ট। ক্লিয়ার করতে পারলাম আশা করি ইংলিশের সিলেবাসটা কি। এবার আমার নেক্সট যেটা আছে সে নেক্সট যেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কি স্যার? কারেন্ট অ্যাফেয়ার্স অনেক কিছুই, তোমার যে আশেপাশে যা ঘটছে সবই তো কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু না, আমি একটা কথা বলি, আগস্ট মাসে তোমাদের সিইউলিটি 2026 এর যে হবে, সে 2026 হওয়ার কথা অ্যাজ পার প্রিভিয়াস যে সমস্ত ইয়ার্সে হয়ে আসে সাধারণত আগস্টেই হয়। তো আমাকে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রিভিয়াস 6 মান্থে পড়তে হবে। প্রিভিয়াস 6 মান্থ বলতে গেলে আমাকে জানুয়ারি 2026 থেকে আমাকে জুলাই জুলাই 2026, এই যে একটা টাইম লাইন, এই টাইম লাইনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরাকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়তে হবে। বুঝতে পারলে? এবার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়তে হবে স্যার বলে দিলেন 6 মাস পড়তে হবে, কি পড়তে হবে সেটাও ডিসকাস করি এবার। শোনো, ইন্টারন্যাশনাল ইনসিডেন্টস বলতে গেলে কি, বিভিন্ন প্রকারের ইন্টারন্যাশনাল ইনসিডেন্টস ঘটে চলেছে। ধরো কোনো একটা পার্টিকুলার ডিসপিউট কোনো একটা কান্ট্রির সঙ্গে হচ্ছে, অনেক সময় অনেক প্রকারের ডিসপিউটস অ্যারাইজ হয় একটা পার্টিকুলার আইল্যান্ডকে নিয়ে, ঠিক আছে? ওই যে পার্টিকুলার আইল্যান্ডকে নিয়ে একটা ডিসপিউট অ্যারাইজ হলো, সেই আইল্যান্ডের ব্যাপারে জানা, কোন কোন দেশের সঙ্গে এটা হচ্ছে, কোন কোন দেশ এই পার্টিকুলার ইনসিডেন্টের সঙ্গে যুক্ত, সেটা ব্যাপারে তোমাদের ক্লিয়ার আইডিয়া রাখা, ঠিক আছে? এটা একটা জিনিস ইন্টারন্যাশনাল ক্ষেত্রে। দ্বিতীয় যেটা জিনিস, ইম্পর্টেন্ট ডেজ করা খুব জরুরি। প্রত্যেক মাসের কিছু ইম্পর্টেন্ট ডেজ আমাদের থাকে, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখাই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, হুইচ ডে উই সেলিব্রেট ওয়ার্ল্ড স্প্যারো ডে। আমরা কোন দিনটা সেলিব্রেট করি ওয়ার্ল্ড স্প্যারো ডে হিসাবে। তারপরে হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল ভোটার্স ডে। এই কোশ্চেনগুলো আমি নিজে থেকে বলছি না, এই সমস্ত কোশ্চেন 2025-এ সিইউলিটিতে এসেছে। বুঝতে পারছো? তাহলে ডেজ করা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। প্রত্যেকটা মাসের যে ইম্পর্টেন্ট ডেজ থাকে সেই ইম্পর্টেন্ট ডেজ করা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট যেটা রয়েছে ন্যাশনাল নিউজ। ন্যাশনাল নিউজ কি স্যার? ন্যাশনাল নিউজ বলতে গেলে আমাদের ন্যাশনাল নিউজের ক্ষেত্রে আমাকে করতে হবে মেনলি যেটা গভর্নমেন্ট স্কিমস। গভর্নমেন্ট স্কিমস বলতে গেলে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টে যে সমস্ত স্কিমস নিয়ে আসছে, বিভিন্ন প্রকারের স্কিমস রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমটাকে মেনলি ফোকাস করতে হবে। তাছাড়া স্টেট গভর্নমেন্টের যে সমস্ত স্কিমস আমাদের সেন্ট্রালি রিকগনাইজেশন পেয়েছে, ঠিক আছে, সেই সমস্ত স্টেট গভর্নমেন্টের স্কিমস আমাদের করতে হবে। কি স্কিমসের, যেমন আমি একটা এক্সাম্পল স্বরূপ বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্কিম চলে ঐক্যশ্রী চলছে বা কন্যাশ্রী চলছে। তো কন্যাশ্রী স্কিমস কোন জিনিসের সঙ্গে রিলেটেড, কোন জিনিসের সঙ্গে এটা সংযুক্ত? এটা অবশ্যই ওম্যান এম্পাওয়ারমেন্টের সঙ্গে যুক্ত, ঠিক আছে, মেয়েদের পড়াশোনার জন্য, পড়াশোনার সঙ্গে যুক্ত এটা। তো এই সমস্ত জিনিস তোমাকে কভার করতে হবে ন্যাশনাল নিউজ থেকে। এটা একটা পোর্শন। তারপরে যেটা পোর্শন রয়েছে স্পোর্টস। স্পোর্টস কি? স্পোর্টসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সমস্ত মেজর মেজর টুর্নামেন্টস আসছে, হতে পারে আইসিসি টুর্নামেন্ট হচ্ছে, ফিফা টুর্নামেন্ট হচ্ছে, বা অন্য যে কোনো প্রকারের টেনিস টুর্নামেন্ট আসছে, যে কোনো টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের উইনার কে হলো, ঠিক আছে, উইনার কে হলো। যেমন 2023-তে আমাদের একটা কোশ্চেন এসেছিল যে 2022 ফিফার ওয়ার্ল্ড কাপ উইনার কোন কোন দেশ হয়েছে, সে আর্জেন্টিনা হয়েছিল, সেখান থেকে একটা কোশ্চেন এসেছিল। তো এরকম তোমাকে স্পোর্টসের উপরও তোমাকে জানতে হবে, স্পোর্টসে কে কে কোন দেশ চ্যাম্পিয়ন হলো সেই জিনিসটা তোমার জানা খুব জরুরি। এবং ফিফার ক্ষেত্রে যদি হয়, ফিফার ক্ষেত্রে তোমরা জানো সাধারণত গোল্ডেন বল কে পেলো, ঠিক আছে, গোল্ডেন গ্লাভস কে পেলো, এগুলো জিনিস তোমাদের জানা খুব জরুরি। এরপর আমি নেক্সট যেটা যাই, র্যাঙ্কিং। র্যাঙ্কিং কি স্যার? র্যাঙ্কিং তোমরা আশা করি অনেকেই শুনেছো, ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস, ইউএন ইউনাইটেড নেশনস,
এই সমস্ত যে অর্গানাইজেশনস রয়েছে বা অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে যেগুলো প্রেস্টিজিয়াস অর্গানাইজেশনস, সেই প্রত্যেকটি অর্গানাইজেশনস প্রত্যেকটা অর্গানাইজেশনস ইন্ডেক্স বের করে। ঠিক আছে, যেমন একটা ইন্ডেক্সের উদাহরণ হলো হাঙ্গার ইন্ডেক্স। অনেকেই শুনেছো হাঙ্গার ইন্ডেক্স। হাঙ্গার ইন্ডেক্স যদি বলি আমি, যে হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্কিং কত, ইন্ডিয়া কোন জায়গায় অবস্থান করছে, আমাকে এই র্যাঙ্কিং এ ইন্ডিয়ার অবস্থানটা দেখতে হবে। বোঝাতে পারলাম আশা করি, যে প্রত্যেকটা যে র্যাঙ্কিং ইন্ডেক্স পাবলিশ করানো হচ্ছে, এই প্রত্যেকটা র্যাঙ্কিং ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, সে ইন্ডিয়ার র্যাঙ্কটা আমাকে এখান থেকে বুঝে নিতে হবে, পড়ে নিতে হবে। ক্লিয়ার করতে পারলাম? লিগাল নিউজ, যেহেতু তোমরা ল নিয়ে পড়াশোনা করবে আপকামিং টাইমে, সেহেতু আমরা এটা এক্সামিনাররাও জানতে চাইবে তোমার কাছ থেকে যে তুমি লিগালি কতটা অ্যাওয়্যার, লিগালি কতটা তুমি সাউন্ড। সেই হিসাবে যে সমস্ত সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টস আসছে, যেগুলো ল্যান্ডমার্ক জাজমেন্ট হতে পারে, আসছে যে সমস্ত জিনিস, সেগুলো জিনিস তোমাকে এক্ষেত্রে জানতে হবে। বুঝতে পারলাম? আমরা কি কভার করলাম? ইন্টারন্যাশনাল ইনসিডেন্টস, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে পড়তে হবে। 2 নম্বর ইম্পর্টেন্ট ডেজ যা আছে, সে সমস্ত ইম্পর্টেন্ট ডেজ পড়তে হবে। 3 নম্বর কি? ন্যাশনাল নিউজ। ন্যাশনাল নিউজের ক্ষেত্রে আমাকে করতে হবে যে যত রকম স্কিমস রয়েছে সেন্ট্রালি এবং স্টেট গভর্নমেন্টের, ঠিক। 4th রয়েছে স্পোর্টস। স্পোর্টসের ক্ষেত্রে যত টুর্নামেন্ট, মেজর যে সমস্ত টুর্নামেন্টস রয়েছে, সেই সমস্ত রকমের টুর্নামেন্টস আমাকে এখান থেকে কভার করতে হবে এবং তার উইনারকে, এই সমস্ত জিনিস একটা নোট করতে হবে। 5 নম্বর যেটা ছিল আমার র্যাঙ্কিং। র্যাঙ্কিং এর ক্ষেত্রে বিভিন্ন প্রকার অর্গানাইজেশন রয়েছে, সেই অর্গানাইজেশনে ইন্ডিয়ার র্যাঙ্কিং কত, ইন্ডিয়ার অবস্থান কত, সেই জায়গাটা আমার ক্লিয়ার করতে হবে। তারপরে রয়েছে লিগাল নিউজ। সেই লিগাল নিউজে আমাকে কভার করতে হবে যে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টস, যে ল্যান্ডমার্ক জাজমেন্ট হতে পারে, সেই ল্যান্ডমার্ক জাজমেন্টস এর নাম কি, সেই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার করতে পারলাম? ডিফেন্স। ডিফেন্সের ক্ষেত্রে তোমাকে করতে হবে যে আমাদের যে 3টে মেন বডি রয়েছে, একটা হলো ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভি যেটা আছে আমার কাছে। 2 নম্বর রয়েছে আমাদের কাছে এয়ারফোর্স। 3 নম্বর রয়েছে আমাদের মিলিটারি। ক্লিয়ার? এই যে 3টে আমাদের বডি রয়েছে, এই 3টে বডি অনেক সময় অনেক দেশের সঙ্গে তারা এক্সারসাইজ করে থাকে। ঠিক আছে? তারা বিভিন্ন দেশের সঙ্গে এক্সারসাইজ করে থাকে। তো সেই এক্সারসাইজের গুলোর কোন দেশের সঙ্গে কোন এক্সারসাইজ করা হচ্ছে, সেই এক্সারসাইজের নামগুলো তোমাকে জানতে হবে। তাছাড়া আমাদের দেশ ইন্ডিয়া যদি অন্য কোনো দেশের সঙ্গে কোনো মেজর ডিফেন্স রিলেটেড কোনো ট্রিটি সাইন করে, ঠিক আছে, যেমন S-400 ট্রিটি আছে, বা অন্যান্য যে সমস্ত আমরা বাইরে থেকে ইম্পোর্ট করছি, এই রিলেটেড কোনো যদি আমরা ট্রিটি সাইন করি, সেই ট্রিটির ব্যাপারে জানা যে কোন দেশের সঙ্গে আমরা সাইন করছি, বা এই একটা পার্টিকুলার ট্রিটি কোন জিনিসের সঙ্গে যুক্ত। বুঝতে পারছো? তো এই সমস্ত জিনিস আমাদের ডিফেন্সের করতে হবে, এবং ডিফেন্সের যে সমস্ত হেড অফ দ্য মেম্বার, সেটা আমরা পরবর্তীতে জানবোই অবশ্য। হেড অফ দ্য ইনস্টিটিউশন বলে একটা টপিকই আছে, যে হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যাপয়েন্টমেন্ট সময় পড়তে হবে। এক্ষেত্রে যেটা করতে হবে, যে আমি একবার ইরেজ করে দিস পুরোটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আরো একবার মিনিট। হ্যাঁ, তো আমি যেটা বলি, এই হেড অফ দ্য ইনস্টিটিউশন, হেড অফ দ্য ইনস্টিটিউশন কি, আমাদের যে সমস্ত ইন্ডিয়াতে বডি রয়েছে, মেজর ইম্পর্টেন্ট বডি, যেমন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের একটা ইম্পর্টেন্ট বডি আমাদের ইনস্টিটিউশনের, যেটা আমাদের জুডিশিয়ারিকে পুরোটা কন্ট্রোল করে। ঠিক আছে? এই সুপ্রিম কোর্টের দেখো, যেমন এখন বর্তমানে 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করা হয়েছে, ঠিক না? এই যে অ্যাপয়েন্টমেন্ট হলো ইনার, আমাদের চিফ জাস্টিসের যিনি অ্যাপয়েন্টমেন্ট হলো, কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, কে এখন বর্তমানে ইন্ডিয়ার চিফ জাস্টিস। তো এই সমস্ত যে ইনস্টিটিউশন রয়েছে, আমাদের রয়েছে নীতি আয়োগ, আমাদের রয়েছে ডিআরডিও। তাছাড়া আমাদের ইন্টারন্যাশনালি যদি বলি, তো আমাদের যে সমস্ত ইউএন এর বডিগুলো রয়েছে, ইউনাইটেড নেশনস এর এখন হেড কে রয়েছে, ডব্লিউএইচওর হেড কে রয়েছে, ডব্লিউটিওর হেড কে রয়েছে, আইএলওর হেড কে রয়েছে, আমাকে এই সমস্ত ইনস্টিটিউশনের হেড অফ দ্য ইনস্টিটিউট কে আছে, তাকে আমাকে জানতে হবে। তাছাড়া ইন্ডিয়ান কোনো পার্সন যদি কোনো ইন্টারন্যাশনালি কোনো বডির হেড হয়, ইন্টারন্যাশনাল কোনো বডির যদি হেড হয়, তবে তাকে সেই ক্ষেত্রে আমাকে সেই জিনিসটাও আমাকে কভার করতে হবে, জানতে হবে। ক্লিয়ার করতে পারলাম? এটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। আরেকটা জিনিস, কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র 6 মান্থ, তার বেশি না। 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তাহলে তোমাদের এই জিনিসটা কভার হয়ে যাবে সিউলিটির বেসিসে। ক্লিয়ার? এবার আমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা দেখাই, যেমন এখানে একটা কোশ্চেন এসেছিল যে হুইচ মিনিস্ট্রি ট্যাবলো ওন বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড ইন রিপাবলিক ডে 2025। কোন মিনিস্ট্রি ট্যাবলো 2025 এর রিপাবলিক ডে সেলিব্রেশনে বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড জিতেছে? তো এই কোশ্চেন্স গুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছে 2025-এ। আশা করি তোমরা এই পিওয়াইকিউ দেখে একটা আইডিয়া পেতে পারছো যে কিরকম কোশ্চেন সিভিলিটি জিজ্ঞাসা করছে। ক্লিয়ার? আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট। আমি নেক্সটে তাহলে যাই। নেক্সট যেটা হলো লিগাল রিজনিং অ্যান্ড পলিটি। তাহলে প্রথমে শুরু করি এখান থেকে, অলমোস্ট 15 মার্ক, কিন্তু এই 2025-এ অনেকটাই কোশ্চেন সেখান থেকে এসেছে, সেহেতু +-5 প্লাস
ফাইভ বলতে পারো এখানে, ঠিক আছে? তো তোমাকে প্রথমে আমি কভার করি ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটিতে তোমাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে রয়েছে সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর বেশি তোমাকে জোর দিতে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন স্যার তাহলে পুরোকে আমাকে লক্ষ্মীকান্ত পড়ে নিতে হবে ইউপিএসসির সিলেবাসের মতো? না, তোমাকে করতে হবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ইম্পর্টেন্ট আর্টিকেলস রয়েছে, কি রয়েছে ইম্পর্টেন্ট আর্টিকেলস, ইম্পর্টেন্ট আর্টিকেল বলতে কি, একটা এক্সাম্পল দিয়ে আমি, যেমন আর্টিকেলস 5 থেকে 11, আর্টিকেল 5 থেকে 11 আমাদের কি কথা বলে, সিটিজেনশিপ ব্যাপারে কথা বলে। এটা কি কোন পার্টে রয়েছে, পার্ট 2 তে রয়েছে। পার্ট 3 তে শুরু হয়ে যাচ্ছে আমাদের আবার ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে যদি যাই তাহলে আমাকে জিজ্ঞাসা করে দিল রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি কোন আর্টিকেলের মেনশন করা রয়েছে, রাইট টু ইকুয়ালিটি কোন আর্টিকেলে মেনশন করা রয়েছে। বা এরকম কোশ্চেন আসতে পারে যে আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি কোন আর্টিকেলে মেনশন করা রয়েছে, ঠিক আর্টিকেল 17 সেখানে রয়েছে। তাছাড়া আমাদের যে রিটস রয়েছে, আমাদের রিটসে যদি দেখতে চাই, আমাদের রিটস এর ক্ষেত্রে আর্টিকেল 32 তে যে 5 প্রকারের রিটস এর কথা মেনশন করা রয়েছে, কোন রিটস কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাছাড়া এরকম কোশ্চেন আছে যে হুইচ আর্টিকেল ইজ নোন অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আশা করি একটা ওভারভিউ পাচ্ছ যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আমি কি পড়তে হবে। তাছাড়া আরেকটা যদি বলি আমি, তাহলে তোমরা জানো যে রাইট টু লাইফ রয়েছে আর্টিকেল 21 এ। তো রাইট টু লাইফের আর্টিকেল 21 রয়েছে, কিন্তু রাইট টু লাইফের অ্যাম্বিট অনেক বড়। এক্ষেত্রে যদি বলি রাইট টু ম্যারি একটা আছে, রাইট টু ম্যারি, রাইট টু ম্যারি কিন্তু কোনো আর্টিকেল নেই, ঠিক আছে, কিন্তু এটা আর্টিকেল 21 এর অ্যাম্বিটে আছে। তো সেক্ষেত্রে তোমাকে পুরো যে সমস্ত ইম্পর্টেন্স আর্টিকেল রয়েছে সেই সমস্ত রকমের আর্টিকেলস পড়তে হবে, বিশেষত ফান্ডামেন্টাল রাইটস এর যে পার্ট 3 রয়েছে সেটা, পার্ট 4 এ যে ডিপিএসপি রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস, সেই ডিপিএসপি যত রকম আর্টিকেলস ইম্পর্টেন্ট রয়েছে সেই সমস্ত জিনিস তোমাকে এখানে কভার করতে হবে। যেমন এখানে যদি বলি 44 এ রয়েছে আমাদের ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে, 44 এ রয়েছে, 42 তে রয়েছে আমাদের যে সমস্ত মেটার্নিটি বেনিফিট যে লিভ যে আছে আমাদের, সেই মেটার্নিটি বেনিফিট লিভের এই পুরোটা জিনিস আর্টিকেল 42 থেকে বড় করা। আর্টিকেল 42 তে মেনশন করা ছিল, সেখান থেকে বড় করা হয়েছে। আর্টিকেল 51 এ তে যদি চলে আসি তাহলে আমাদের সেখানে চলে পেয়ে যাবে তোমরা 51 এ তে ফান্ডামেন্টাল ডিউটিস যে রয়েছে 51 এ তে, ফান্ডামেন্টাল ডিউটিস এর ব্যাপারে আমাদের সেখানে মেনশন করা। তার পরবর্তীতে যদি বলি আমি পার্লামেন্ট স্ট্রাকচার, পার্লামেন্টে যে আমাদের স্ট্রাকচার কিরকম, যে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, অ্যাপয়েন্টমেন্ট অফ প্রেসিডেন্ট, অ্যাপয়েন্টমেন্ট অফ মানে অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নমেন্ট চিফ মিনিস্টার্স, স্টেট চিফ মিনিস্টার্স, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে দুটো কক্ষ রয়েছে আপার হাউস লোয়ার হাউস, আপার হাউসের কিভাবে মেম্বার্সের সিলেকশন হয়, তাছাড়া লোয়ার হাউসে কিভাবে স্পিকার কে থাকবে, ঠিক। তাছাড়া এই যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে, ভাইস প্রেসিডেন্ট যে এক্স ফ্যাক্টো চেয়ারম্যান অফ আপার হাউস, এই সমস্ত জিনিস কোন আর্টিকেলে মেনশন করা রয়েছে, ঠিক। তাছাড়া আমাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি যে কনসেপ্ট রয়েছে আর্টিকেল 74 মোস্ট প্রবাবলি ক্লজ 3, 74 ক্লজ 3 তে যে আমাদের রয়েছে কালেকটিভ রেসপন্সিবিলিটির একটা কনসেপ্ট, যেখানে মেনশন করা রয়েছে দ্য হোল স্টেট হোল মিনিস্টার ইজ রেসপন্সিবল ফর দ্য এনি অ্যাক্ট, যেটা যে ক্ষেত্রে কোনো প্রকারের যদি ফল্ট হয়ে থাকে তো পুরো মিনিস্ট্রি সেটার জন্য লাইবেল থাকে। তো এই যে পার্লামেন্ট স্ট্রাকচার ব্যাপারে জানা। তাছাড়া আমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট কি আছে, আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট এসছে বলতে পারো 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বলা হয়ে থাকে সাধারণত মিনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেক্ষেত্রে ইন্দিরা গান্ধীর সময় ইন্দিরা গান্ধী অনেক কিছু সেখানে ইরেজ করেছিল এবং অনেক কিছু সেখানে অ্যাড করেছিল, এই সমস্ত ইম্পর্টেন্স আর্টিকেলস। তাছাড়া আমাদের রয়েছে আর্টিকেল 21 ক্লজ 1 যদি বলি তাহলে ক্লজ এতে যদি বলা হয় সেখানে রাইট টু এডুকেশন ফর দ্য 6 থেকে 14 বছর বয়সে যারা রয়েছে তাদের জন্য রাইট টু এডুকেশন রয়েছে। এই সমস্ত জিনিস তোমাকে ইন্ডিয়ান পলিটিতে কভার করতে হবে। এবার এই জন্য তোমাদের কোনো ঘাবড়ানোর দরকার নেই। স্যার সোর্স কি তাহলে? সোর্স হলো আমাদের ইউটিউবে ফ্রি লেকচার সিরিজ আসছে, ফ্রি লেকচার বাই আদিয়ান স্যার, ঠিক আছে। সেখান থেকে তোমরা ফ্রিলি সবকিছু এই জিনিসটা বুঝতে পারবে। আশা করি তোমাদের এই ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম হবে না। ইন্ডিয়ান পলিটি রিলেটেড তিনি সবকিছুই তোমাদের বুঝিয়ে দেবেন। ক্লিয়ার? এরপরে আসি লিগ্যাল অ্যাপটিটিউড। লিগ্যাল অ্যাপটিটিউড কি? যেহেতু তোমরা ল এর এক্সামে অ্যাপিয়ার করছো, সেহেতু ল এর এক্সামে যারা এক্সামিনার তারাও চাই যে তুমি একটু লর ব্যাপারে কিছু জানো। তোমার যে সমস্ত জিনিস পরবর্তীতে এসে পড়বে, ল কলেজে এসে পড়বে, সেগুলোর ব্যাপারে একটু আইডিয়া। যেমন আমি এখানে মেনশন করে রেখেছি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে তোমার সবকিছু জানা দরকার না। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কোন সালে এসেছে? 1872। এই জিনিসটা, তাছাড়া এই যে একটা কন্ট্রাক্ট করার জন্য কি একজন যদি মাইনর থাকে, একটা মাইনর কি একটা কন্ট্রাক্ট করতে পারে? সেই জিনিসটা, বা একটা কন্ট্রাক্টের এসেন্সিয়ালস কি কি এসেন্সিয়াল জিনিস ফুলফিল করতে হবে, এই সমস্ত ছোটখাটো জিনিস তোমাকে
জানতে হবে, যেক্ষেত্রে তোমরা অনলাইন আর পিডিএফ থাকে, আমাদের আছে অনলাইন আর পিডিএফ। অনলাইন আর পিডিএফ যদি কেউ পড়ো তাহলে তাদের জন্য লিগ্যাল অ্যাপটিটিউড সাফিসিয়েন্ট, তার থেকে বেশি পড়ার দরকার নেই। তারপরে যেমন টট রয়েছে, টটসের কি, এই যে টট, টট শব্দটা কোথা থেকে ড্রাইভ করা হয়েছে, এই জিনিসটা ড্রাইভ করা হয়েছে ল্যাটিন টার্ম টটাম থেকে, ঠিক আছে। এর মানে কি টু টুইস্ট, এই যে জিনিস, এটার মানে কি টু টুইস্ট, খুব একটা সাধারণ জিনিস এখান থেকে জিজ্ঞাসা করা হয়ে থাকে। তাছাড়া যে সমস্ত বিভিন্ন প্রকারের টর্ট রয়েছে, নেগলিজেন্স রয়েছে, তাছাড়া রয়েছে আমাদের পার্সোনাল লজ, পরবর্তীতে পার্সোনাল লজের ক্ষেত্রে হিন্দু ল রয়েছে, মুসলিম ল রয়েছে। হিন্দু লর ক্ষেত্রে যে 1955 যে অ্যাক্ট রয়েছে, সে 1955 অ্যাক্টের আন্ডারে কারা কারা হিন্দুর আন্ডারে কারা কারা কভার করা হয়েছে, সেই সমস্ত জিনিস সেকশন 2 তে মেনশন করা রয়েছে। তাছাড়া একটা হিন্দু ম্যারেজ যদি সোলোমেনাইজ করতে হয় তাহলে কি কি এসেন্সিয়াল এলিমেন্টস ফুলফিল করতে হয়, সেখানে সেই ক্ষেত্রে তোমার সেকশন 5 এ সেই জিনিসটা মেনশন করা রয়েছে। ক্লিয়ার? তো তাছাড়া কেউ যদি তোমাদের সাকসেশন কিভাবে হয়, তাছাড়া তোমার কোনো একটা হিন্দু ব্যক্তি যদি কোনো অ্যাডপশন করতে চায় তাহলে অ্যাডপশন জিনিসটা, সেই অ্যাডপশন জিনিসটার জন্য আবার হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট রয়েছে। তো এই সমস্ত জিনিসের তোমাকে ক্রাক্স জানতে হবে, একটু ওভারভিউ জানতে হবে। এক্ষেত্রে তোমাদের আরো, আমি এই পুরো লিগাল সাবজেক্টটা আমি নিজে পড়াবো, সেক্ষেত্রে তোমাদের আশা করি কোনো প্রবলেম থাকার কথা না এই লিগাল অ্যাপটিটিউডের ওপর। এবং সেখান থেকে আমরা কি করব, প্রিন্সিপাল বেস কিছু কোশ্চেন্স, আমরা করব, ঠিক আছে। প্রিন্সিপাল বেস কোশ্চেন্স আমাকে করতে হবে এখান থেকে। প্রিন্সিপাল দেওয়া থাকবে, নিচে ইস্যু দেওয়া, একটা পার্টিকুলার ফ্যাক্ট দেওয়া থাকবে, সেই ফ্যাক্টের পর চারটা অপশন, সেই চারটা অপশন থেকে তোমাকে প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সারটা করতে হবে। ক্লিয়ার? এক্ষেত্রে তোমার আশা করি লিগাল অ্যাপটিটিউড এক্ষেত্রে পুরোটাই কভার। আর একটা ইম্পর্টেন্ট জিনিস লিগাল তোমার করতে হবে, সেটা হলো লিগাল ম্যাক্সিম। লিগাল ম্যাক্সিম কি, যেমন একটা লিগাল ম্যাক্সিম বলি আডিয়ালডাম পার্টাম, যেটা মানে কি নো বডি শুড বি আনহার্টেড, সবাইকে শোনা হবে। এগুলো হলো কি বেসিক প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। তারপরে তোমার রয়েছে কি নোবডি শুড বি দ্য জাজ অফ ওন কেস, কেউ নিজের কেসের জাজ হবে না, ঠিক আছে। এই সমস্ত যে তোমার লিগাল ম্যাগজিমস রয়েছে, সেই লিগাল ম্যাগজিম গুলো তোমাকে এখান থেকে লিগাল অ্যাপটিটিউডে পড়তে হবে। এবার আমি একটু যাই পিওয়াইকিউ, কোয়ালিটি পিওয়াইকিউ কি কি এসছে। যেমন আমি তোমার একটু আগে কথা বললাম না, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস। তো ডিপিএসপিটা কোন দেশ থেকে বড় করা হয়েছে, প্রথম কোশ্চেনে দেখতে পাচ্ছ, এটা আয়ারল্যান্ড থেকে বড় করা হয়েছিল। ক্লিয়ার? এই জিনিসটা কোন পার্টে রয়েছে আমি পড়িয়ে দিই যখন এসছি। তো এটা রয়েছে আমাদের পার্ট 5 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস, আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত এই পুরো জিনিসটা ডিপিএসপিটা বেস করা রয়েছে। ক্লিয়ার করতে পারলাম? তো এই ডিপিএসপি কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছিল, আয়ারল্যান্ড থেকে। এই সমস্ত কোশ্চেন যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব 2025-এ এসেছে। আমরা এগুলো 2025-এর আগের না, 24-25-23 থেকে আমরা নিয়ে আসিনি। 2025-এ যে সমস্ত কোশ্চেন এসছে সেগুলোই তোমরা বলছি। তারপরে দেখো, হু হ্যাজ নো রাইট টু ভোট ইন পার্লামেন্ট, কার কোনো ভোট দেওয়ার অধিকার নেই। তারপরে হোয়াট ইজ কল্ড হোয়েন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রহিবিটস দ্য ডেথ পেনাল্টি ফর প্রেগনেন্ট ওম্যান, যদি কোনো একটা প্রেগনেন্ট ওম্যানের ডেথ পেনাল্টিটাকে ক্যান্সেল করা হয় তাহলে সেটা কি বলা হয়ে থাকে, একটা লিগাল টার্ম আছে সেই জিনিসটা। তারপরে হট অ্যাডিশন অন ফান্ডামেন্টাল রাইট বাই 44 অ্যামেন্ডমেন্ট, 44 অ্যামেন্ডমেন্টের দ্বারা কোন জিনিসটা অ্যাড করা হয়েছিল। 44 অ্যামেন্ডমেন্টকে তোমরা জানো সবাই যে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। তো সেখান থেকে কোন জিনিসটা অ্যাড করা হয়েছিল সেই কোশ্চেন তোমাদের এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে যে এমপি সিটস বিকাম ভ্যাকেন্ট ইফ দে আর অ্যাবসেন্স ফ্রম অল মিটিংস অফ দ্য হাউস ফর হাউ মেনি ডেজ উইদাউট পারমিশন, যদি একটা এমপি উইদাউট পারমিশনে কতদিন পর্যন্ত যদি অ্যাবসেন্ট থাকে মিটিং এ, তাহলে তার এমপির পোস্টটা ভ্যাকেন্ট হয়ে যায়। তাহলে এটা কি অ্যান্সার 60 ডেজ। আমি এখানে কোশ্চেন আলোচনা করব না, সেহেতু তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি তোমাকে এখানে সমস্ত কোশ্চেন দেখিয়ে দিলাম একবার যে কিরকম কোশ্চেন আসে। ঘাবড়ানোর কোনো দরকার নেই। আশা করি পলিটি এবং লিগ্যাল অ্যাপটিটিউড আমরা নিজেরা পড়িয়ে দেবো। এক্ষেত্রে তোমাদের সমস্ত রকমের জিনিস এক্ষেত্রে সিউলিটির এক্সামের আগে কভার আপ হয়ে যাবে। আমি তোমাদের এক্সামের ওভারভিউ দিলাম, এক্সামের ওভারভিউ থেকে অনেকটাই তোমাদের ভয় যে আছে সিউলিটির ব্যাপারে সেটা কেটে যাবে। এরপরে যায় লজিক্যাল রিজনিং অ্যান্ড ম্যাথ। লজিক্যাল রিজনিং অ্যান্ড ম্যাথ যেটা বেশিরভাগ স্টুডেন্ট অ্যাভয়েড করে যাও। লজিক্যাল রিজনিং অ্যান্ড ম্যাথ থেকে আমাকে ম্যাথামেটিক্স আর এইখান থেকে প্রায় 20 মার্কের কোশ্চেন আসে। ক্লিয়ার? এখান থেকে আমাদের যে সমস্ত জিনিস করতে হবে, প্রফিট অ্যান্ড লস, এজ রিলেটেড যে সমস্ত প্রবলেমস আছে সেটা, স্পিড, টাইম, ডিস্টেন্স, এই টপিকটা, পার্সেন্টেজ যে কোশ্চেন্স, পার্সেন্টেজের কোশ্চেন্স, অ্যাভারেজের যত রকমের কোশ্চেন্স আছে সেই অ্যাভারেজের কোশ্চেন্স, রেশিও অ্যান্ড প্রপোর্শনস, সিম্পল ইন্টারেস্ট, এই সমস্ত জিনিস ম্যাথামেটিক্সের টপিক থেকে করতে হবে। এক্ষেত্রে তোমাদের আবার ঘাবড়ানোর দরকার নেই, এটার জন্য নাবিল স্যার রয়েছে। নাবিল স্যার তোমাদের সমস্ত রকমের লিগাল রিজনিং অ্যান্ড ম্যাথ বা লজিক্যাল রিজনিং অ্যান্ড ম্যাথ এটা পুরো টপিকটা কভার আপ করে দেবে। আশা করি এক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? এই সমস্ত টপিক তোমরা এক্সামের আগে দেখে নেবে, তোমাদের জন্য ম্যাথামেটিক্স টপিকটা সিলেবাসটা কভার হয়ে যাবে। পরবর্তীতে হচ্ছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে তোমাকে করতে হবে র্যাঙ্কিং অ্যান্ড অর্ডারিং, সিটিং অ্যারেঞ্জমেন্টস, নাম্বার, লেটার সিরিজ, অড অ্যান্ড আউট, ডিরেকশন অ্যান্ড সেন্স টেস্ট অ্যান্ড ব্লাড রিলেশনস, এই সমস্ত টপিক আমাকে লজিক্যাল রিজনিং থেকে কভার করতে হবে। ক্লিয়ার? এবার পিআইকিউ যদি বলি, পিআইকিউ এই দেখো, এক্ষেত্রে দেখতে পাচ্ছ যেমন এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা সিরিজ থেকে এসছে।
ঠিক আছে? যে পেস মানে যদি এটা হয় তাহলে রেস মানে কি হবে? তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে কিরকম কি কোশ্চেন আছে, সেখান থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে। আমি ভিডিও লেকচার টাইমটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেহেতু এগুলো জিনিস আলোচনা করছি না এখন। কিন্তু ক্লাসে অবশ্যই এগুলো জিনিস আলোচনা করা হবে। ক্লিয়ার? নেক্সট ডে আমার আছে যে জেনারেল স্টাডিজ। সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস জেনারেল স্টাডিজ। তোমাদের এই বছরের 15 মার্ক আমি লিখেছি, 15 মার্ক আসে। আমি বলতে পারি এটা আসে। সাধারণত এসেছে এই বছর জেনারেল স্টাডিজ থেকে অনেকটাই কোশ্চেন এসছে। জেনারেল স্টাডিজ থেকে কি তোমাকে সিলেবাস কভার করতে হবে? প্রথমে দেখো হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে মডার্ন হিস্ট্রি, মেডিভাল হিস্ট্রি, এনসিয়েন্ট হিস্ট্রি। ঠিক আছে? এগুলোর কি সব পড়তে হবে? না, কেউ লুসেন্ট খুলে পড়তে যাবে না। এক্ষেত্রে অনলাইন আর পিডিএফ পাওয়া যায়, সেই অনলাইন আর পিডিএফ পড়ে নাও। সেক্ষেত্রে তোমাদের এটার জন্য সাফিসিয়েন্ট। দ্বিতীয় রয়েছে জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে ফিজিক্যাল অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। ক্লিয়ার? তারপর জেনারেল সায়েন্সের ক্ষেত্রে বেসিক্স ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই সমস্ত জিনিস কেউ জিএস এর জন্য পড়ো, তাহলে তার জন্য সাফিসিয়েন্ট। তাছাড়া আদি অ্যান্সার তোমাদের জিএস এর উপর লেকচার সিরিজ নিয়ে আসছে ইউটিউবে, সেক্ষেত্রে তোমরা দেখতে পারো সেগুলো। সেই সেই লেকচার সিরিজটাই তোমাদের জন্য সাফিসিয়েন্ট হবে। তার থেকে বাইরে যে কোনো জায়গায় গিয়ে পড়বে, সেই জন্য আমার মনে হয় না যে খুব বেশি জরুরি। তোমরা চাইলে পড়তে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আদি অ্যান্সারের যে লেকচার সিরিজ সেটা তোমাদের জন্য সাফিসিয়েন্ট। তাছাড়া 35 টাকার একটা আরিয়ান পাবলিকেশনের বই আছে জেনারেল এর ওপর, জেনারেল স্টাডিজের ওপর। সেটা তোমরা যদি কেউ নিতে চাও, সেটা নিয়ে তোমরা করতে পারো। এবার জেনারেল স্টাডিজের তোমার কিছু পিআইকিউ দেখাই। দেখো, হু ক্রিয়েটেড ব্রহ্ম সমাজ? ব্রহ্ম সমাজ কে ক্রিয়েট করেছে? হাইয়েস্ট ওয়াটারফল ইন ওয়ার্ল্ড। তারপর বেঙ্গল গেজেট কে স্টার্ট করেছিল? ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল অফ 2010। ঠিক আছে? তারপর হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? এই সমস্ত দেখতে পাচ্ছ, এই সমস্ত রকমের কোশ্চেন। এক্ষেত্রে এগুলো, এই সমস্ত জিনিস কোশ্চেন হিস্ট্রি থেকে জিজ্ঞাসা করা আছে। ঠিক? এই যে এক্ষেত্রে আমাদের কিছু জিওগ্রাফি থেকে কোশ্চেন এসছে, এখান থেকে জিওগ্রাফি থেকে কোশ্চেন এসছে। তো উইডো রিম্যারেজ ফার্স্টলি স্টার্টেড বাই হোম? উইডো রিম্যারেজ কে ফার্স্টলি স্টার্ট করেছিল? হোয়ার ইজ দ্য গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক লোকেটেড? ন্যাশনাল হিমালয়ান পার্ক লোকেটেড কোথায় করে? সেই সমস্ত জিনিস এক্ষেত্রে তোমাদের জিজ্ঞাসা করেছে। সেহেতু তুমি এখান থেকে ওভারভিউ পেতে পারছো যে কিরকম কোশ্চেন সিউরিটি জিজ্ঞাসা করছে প্রিভিয়াস ইয়ারে, এবং আশা করি এর থেকে বাইরে তারা জিজ্ঞাসা করবে না। কোশ্চেনের ধাঁচ এরকমই থাকবে, এরকমই কোশ্চেন অনেকটা এক্সপেক্ট করতে পারো তোমরা। তো এর মাধ্যমে আমরা তোমাদের একটা পুরো ক্যালকাটা ইউনিভার্সিটির ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, এবং পুরোটা সিলেবাস কভার করার চেষ্টা করলাম, কি কি সিলেবাস তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য পড়তে হবে। আশা করি আমি এই পার্টিকুলার পিপিটির মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি। এবার কেউ যদি আমাদের এখানে পেড ব্যাচ নিতে চাও, তো পেড ব্যাচ নেওয়ার জন্য তারা অবশ্যই আমাদের এই দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করতে পারো। তাছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। সেখানে আমরা ডেলি বিভিন্ন প্রকারের কোশ্চেন সিরিজ নিয়ে উপস্থিত হই। সেই টেলিগ্রাম হলো এপিজে ইসি। টেলিগ্রামে এটা সার্চ করলে তোমরা আমাদের ইনস্টিটিউট পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং যে কোনো প্রকার সাহায্যের জন্য অবশ্যই কমেন্ট করো। আমাদের কমেন্টে অবশ্যই আমাদের টিম তোমাদের সঙ্গে রিচ আউট করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড।